আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মতিয়ার রহমান, প্রভাষক বাংলা বিভাগ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। বাংলা বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলা প্রথম পত্র বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস সম্পর্কে প্রথমে আমরা জানব। গদ্য অংশে রয়েছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, অপরিচিতা, বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। কবিতা অংশে রয়েছে বিভীষণের প্রতি মেঘনা, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারই পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এবং ছবি। সহপাঠ অংশে রয়েছে উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজউদ্দৌলা। বাংলা প্রথম পত্র বিষয়ে ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন কাঠামো মান বন্টন হয়ে থাকে সে বিষয়ে আলোকপাত করছি। সৃজনশীল প্রশ্ন 70 নম্বর, 12টি গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে ন্যূনতম 2টি। 12টি কবিতা থেকে 3টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে ন্যূনতম 2টি। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে ন্যূনতম 1টি। নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে ন্যূনতম 1টি সহ মোট 60টি। তাহলে সর্বমোট 7×10 70 নম্বর সৃজনশীল। বহু নির্বাচনী 30টি প্রশ্ন থাকবে, 30 নম্বর। সৃজনশীল 70, বহু নির্বাচনী 30, মোট 100 নম্বরের ফাইনাল পরীক্ষা বাংলা প্রথম পত্র বিষয়ে অনুষ্ঠিত হয়। কোনো পড়া যখন আমরা পড়ব, যে বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে: লেখক পরিচিতি, রচনাটি কে লিখেছেন, তার পুরো নাম, জন্ম মৃত্যু, পিতামাতার নাম, কোথায় জন্মগ্রহণ করেছেন, সাহিত্যে তার অবদান এবং তার যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো বিষয়ে আমাদের জানতে হবে। উৎস পরিচিতি, অর্থাৎ রচনাটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে সে বিষয়ে ধারণা থাকতে হবে। শিখন ফল, লার্নিং আউটপুট, অর্থাৎ পড়াটি পড়ে আমরা কি বুঝবো বা শিখবো সেটা কিন্তু শিখন ফলে বলে দেওয়া থাকে। নামকরণ, কোনো রচনার নামকরণ এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামকরণের মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি পড়াটির মূল যে বিষয়বস্তু বা ভাববস্তু সেটি। মূল পাঠটি আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়ার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে বহু নির্বাচনী, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চিত্রে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। বাঙ্গালা শব্দটি প্রথমে ঙ দিয়ে লেখা হতো, এরপরে শুধু ঙ দিয়ে লেখা হতো এবং বর্তমানে অনুস্বার দিয়ে লেখা হচ্ছে বাংলা। তাহলে বাঙ্গালার শব্দের অর্থ হচ্ছে বাংলার, নব্য মানে হচ্ছে কি নতুন, লেখকদিগের মানে হচ্ছে লেখকদের প্রতি নিবেদন, অর্থাৎ যারা নতুন লিখতে চায় তাদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু নির্দেশনা বা পরামর্শ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26 জুন কাঁঠালপাড়া, 24 পরগনা, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি পেশায় ডেপুটি কালেক্টর ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এন্ট্রান্স পাশ করেছেন 1857 সালে, বিএ পাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং বিএল পাশ করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে। সংসার জীবনে 11 বছর বয়সে 5 বছর বয়সী মোহিনী দেবীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পেশায় তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। যশোর, খুলনা, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, বারাসাত, হাওড়া, আলিপুর প্রভৃতি এলাকা ছিল তার কর্মস্থল। সাহিত্য সাধনা, তার গ্রন্থ সংখ্যা হলো 34টি। প্রথম কাব্য ললিতা তথা মানস, প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইফ, উপাধি সাহিত্য সম্রাট, বাংলার ওয়াল্টার স্কট, ঋষি। তার ছদ্মনাম হলো কমলাকান্ত। তিনি বাংলা সার্থক উপন্যাসের জনক। প্রথম সার্থক বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 সালে তাঁরই হাত ধরে বাংলা সাহিত্যে এসেছে। তিনি পরলোক গমন করেন 8 এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। তার উপন্যাসগুলো হলো দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্ত রুইল, রাজসিংহ, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাধারানী, ইন্দিরা। তার প্রবন্ধ গ্রন্থগুলো হলো লঘুরহস্য, কমলাকান্তের দপ্তর, বিজ্ঞান রহস্য, কৃষ্ণচরিত্র, বঙ্গদেশের কৃষক, বিবিধ সমালোচনা, ধর্মতত্ত্ব অনুশীলন, সাম্য, বিবিধ প্রবন্ধ। তার যে উপন্যাসগুলো বা তার যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলো মনে রাখার টেকনিক: উপন্যাস আসাদ কন্দরে বই চায়, আতে হচ্ছে আনন্দমঠ, সাথে হচ্ছে সীতারাম, দতে হচ্ছে দেবী চৌধুরানী, কতে হচ্ছে কপাল কুণ্ডলা, আবার কৃষ্ণকান্তের উইল, মতে হলো মৃণালিনী,
দতে হলো দেবী না দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী একবার হয়ে গেছে, তাহলে এবার দতে হলো দুর্গেশ নন্দিনী, রতে রজনী, বতে বিষবৃক্ষ, ইতে হচ্ছে ইন্দিরা, চতে হচ্ছে চন্দ্রশেখর, অতে হলো যুগলাঙ্গুড়ীয়। ত্রয়ী উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি উপন্যাসের কাহিনী একই রকম প্রায়। এই 3টি উপন্যাসকে বলা হয় ত্রয়ী উপন্যাস বা ট্রিলজি। এগুলো মনে রাখার টেকনিক হলো আসা, তাতে হচ্ছে আনন্দমঠ, সাথে হচ্ছে সীতারাম, দতে হচ্ছে দেবী চৌধুরানী। প্রবন্ধ গ্রন্থগুলো মনে রাখার টেকনিক: কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, বিজ্ঞান রহস্য ও কৃষ্ণচরিত্র বঙ্গদেশের কৃষকেরা বুঝতে না পেরে সাম্য ও ধর্মের বিবিধ প্রবন্ধ তুলে ধরল। তাহলে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কৃষ্ণচরিত্র, বঙ্গদেশের কৃষক, সাম্য, ধর্মতত্ত্ব অনুশীলন, বিবিধ সমালোচনা, বিবিধ প্রবন্ধ, এগুলো হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ। উৎস পরিচিতি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে, পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। শেখন ফল: এই পড়াটি পড়ার মধ্য দিয়ে সাহিত্য রচনার শিল্পগুণ কীভাবে বৃদ্ধি পাবে সে সম্পর্কে আমরা জানব। লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে সে বিষয়টা আমরা বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 13টি পয়েন্টের মাধ্যমে কিন্তু যারা নতুন লিখতে চায় তাদের প্রতি কিছু নির্দেশনা এই প্রবন্ধে দিয়েছেন। প্রবন্ধটি সাধুরীতিতে রচিত। প্রথম লাইন হলো যশের জন্য লিখিবেন না। যশ শব্দের অর্থ হলো সুখ্যাতি, সুনাম বা কীর্তি। শব্দার্থটিকে বলে দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখতে হবে যে খ্যাতির জন্য লেখা যাবে না, সুনামের জন্য লেখা যাবে না, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ যে যদি স্বতঃস্ফূর্তভাবে লেখা হয় কোনো উদ্দেশ্য ছাড়া, জ্ঞান, মেধা, মনন যদি থাকে, তাহলে এমনিতেই লেখা ভালো হবে এবং যশও আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কতগুলো লাইন সবুজ কালিতে কালার করে দিয়েছি, এগুলো তোমরা ভালোভাবে পড়বে। এগুলো অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে টাকার জন্য লিখিবেন না। টাকার জন্য, অর্থের জন্য লিখতে নিষেধ করেছেন লেখক। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। অর্থাৎ ইউরোপের যে দেশগুলো, এই দেশগুলো অনেক উন্নত এবং এখানকার লেখকরা টাকার জন্য লিখেন, লেখা ভালো হয়, কিন্তু আমরা সেই পর্যায়ে এখনও পৌঁছতে পারিনি। এই জন্য অর্থ বা টাকার জন্য আমাদের লেখা যাবে না। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে, অর্থাৎ মানুষের সন্তুষ্টিটাই আসল হয়ে পড়ে। তাহলে এই ধরনের কাজ করা যাবে না। এখন আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করিতে গেলে রচনার বিকৃত অনিষ্টকর হইয়া ওঠে। এখন সাধারণ পাঠক, তাদের শিক্ষা, তাদের রুচি, সেটাকে তার ভিত্তিতে যদি আমরা লেখা লিখতে যাই, তাহলে কিন্তু সেই লেখাটা ভালো হবে না, সার্থক হবে না, শিল্পসম্মত হবে না। এই জন্য যশ, টাকা, খ্যাতি, এগুলোর জন্য লেখা যাবে না। লেখাটা লিখতে হবে স্বতঃস্ফূর্তভাবে। যদি এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্য লিখিবেন। অর্থাৎ মানুষের কল্যাণ হচ্ছে, কোনো সুন্দর কিছু সৃষ্টি করতে পারছেন, তাহলেই লিখতে বলছেন লেখক। কিন্তু যেটা মানুষের অকল্যাণকর, দেশ, জাতি তথা বিশ্বের জন্য, সেটা লিখতে লেখক নিষেধ করেছেন। যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। তাহলে যারা যাত্রাওয়ালা বা লোভী ব্যবসায়ী, তাদের তো উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা, অর্থাৎ টাকা উপার্জন করা। তো লেখা যদি কেউ টাকার জন্য লিখে, এই যাত্রাওয়ালা বা ব্যবসায়ীর সঙ্গে, মানে লোভী ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছেন লেখক, যারা অর্থের জন্য লিখেন তাদেরকে। কাজে আমাদেরকে লিখতে হবে মানুষের কল্যাণের জন্য, সৌন্দর্য সৃষ্টি করার জন্য। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। মানে যেটা মিথ্যা, যেটা আমাদের ধর্মের বিরোধী, যেখানে পরনিন্দা মানে মানুষের নিন্দা করা হয়, পরপীড়ন মানুষ কষ্ট পায় এবং স্বার্থ সাধনটাই উদ্দেশ্য, সেই ধরনের প্রবন্ধ লেখা যাবে না। সেই ধরনের প্রবন্ধ লেখা থেকে বিরত থাকতে হবে। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। প্রশ্নটি জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন, 2 ধরনের প্রশ্নই হতে পারে। যে সাহিত্যের উদ্দেশ্য কি? জ্ঞানমূলক প্রশ্ন, সত্য ও ধর্ম। আবার যদি বলা হয় সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য,
উক্তিটি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে যা কিছু সত্য, সুন্দর, কল্যাণ, মঙ্গলকর সেটাই কিন্তু সাহিত্যে তুলে ধরা হয়। আর ধর্ম কিন্তু সত্যের কথাই বলে, সুন্দরের কথা বলে। তাহলে সাহিত্য, ধর্ম, সত্য এগুলো অভিন্ন। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, মানে অন্য উদ্দেশ্যে যদি মানে সত্য বা সুন্দর বা ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে যদি লেখা হয় তাহলে সেটা হীনকর, মানে সেটা খারাপ, অকল্যাণকর হবে। যাহা লিখিবেন তাহা হঠাৎ হঠাৎ ছাপাইবেন না, অর্থাৎ লিখে তাড়াহুড়ো করে ছাপানোর কোনো প্রয়োজন নেই। কিছুকাল ফেলিয়ে রাখিবেন, কিছুদিন সেটাকে ফেলে রাখতে হবে, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, আবার সেটা পড়ে কিছু ভুল ত্রুটি থাকলে আবার সংশোধন করতে হবে। তাহলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে, তাহলে যে ভুলগুলো রয়েছে সেগুলো ধরা পড়বে। কাব্যনাটক উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যে কাব্যনাটক উপন্যাস লেখার সাথে সাথে প্রকাশ করা যাবে না, এটা লেখার 2-1 বছর লেখার পর 2-1 বছর ফেলে রাখতে হবে, বারবার সেটাকে সেটাকে পড়তে হবে এবং ভুল থাকলে সেগুলো সংশোধন করে দিতে হবে। তাহলেই কিন্তু সেই রচনাটি অত্যন্ত উত্তম একটি রচনা হবে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, অর্থাৎ যারা সাময়িক সাহিত্যে কাজ করে তাদের কিন্তু এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা সাময়িক সাহিত্য তো খুব কম সময়ের মধ্যে পাঠকের হাতে দিতে হয়, এজন্য এটা সংশোধন করাও আর তেমন সম্ভব হয়ে ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। আর যেহেতু এটা সংশোধন করা যায় না, কিছুকাল ফেলিয়ে রাখা যায় না, অর্থাৎ ফেলে রাখা যায় না, তাহলে এটা যারা লেখক হতে চায় তাদের জন্য এটি ক্ষতিকর। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, অর্থাৎ কোনো বিষয়ে কারো জ্ঞান নেই অথচ সে বিষয়ে সে জ্ঞান দিচ্ছে, এই বিষয়টা কিন্তু অনুচিত। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। সাময়িক সাহিত্যতে দেখা যাচ্ছে যে যার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে তিনি লিখছেন, এটি কিন্তু আসলে ঠিক নয়। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, অর্থাৎ জ্ঞান দেখানোর চেষ্টা করা যাবে না। বিদ্যা থাকলে সেটা এমনিতেই বলছে যে বিদ্যা থাকলে তা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। অর্থাৎ নিজের মধ্যে জ্ঞান বা হচ্ছে যে বিদ্যা বুদ্ধি থাকলে সেটি আপনা আপনি প্রকাশ পাবে, বিকশিত হবে। কাজেই এই মানে জোর করে বিদ্যা প্রকাশ করার চেষ্টা থেকে বিরত থাকতে বলেছেন লেখক। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর, অর্থাৎ বিদ্যা প্রকাশ করতে চাচ্ছে এটা যদি পাঠক বুঝতে পারে লেখক বিদ্যা প্রকাশ করতে যাচ্ছে, এটা খুবই ক্ষতিকর এবং পাঠকের জন্য বিরক্তিকর এবং রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক, অর্থাৎ শিল্পসম্মত রচনার জন্য এটি খুবই মানে অসৌজন্যমূলক বা হচ্ছে যে ক্ষতিকর। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃতি, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। এখন আমরা দেখি যে অনেক রচনার মধ্যে ইংরেজি বা সংস্কৃত বা ফরাসি বা জার্মান ভাষা থেকে কিছু উদ্ধৃতি কোট করা হয়, কোটেশন দেওয়া হয় আর কি। তাহলে এটা কিন্তু ঠিক নয়, লেখক এটা নিষেধ করেছেন। যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা কদাচ উদ্ধৃত করবেন না, অর্থাৎ যে ভাষাটা আপনি জানেন না, যে ভাষা সম্পর্কে আপনার জ্ঞান নেই, সেই ধার করা ভাষা থেকে আপনাকে লিখতে নিষেধ করেছেন লেখক। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু লেখকের একটা স্বভাষা বা যে ভাষায় আপনি লিখতে চান সেই ভাষার প্রতি প্রীতি, নিজস্বতার প্রতি প্রীতি, এটি কিন্তু আসলে প্রকাশ পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমি যা আলোচনা করলাম এগুলো তোমরা বাসায় বসে অনুশীলন করবে। আজকে আমি এখানে শেষ করছি, এই পড়ার বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।